আজকের গল্পটা এতটাই রোমাঞ্চকর যে শুনলে বুকের ভেতর ধুকপুক আওয়াজ উঠবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাখি বন্ধনের দিন যখন আমার বৌদি নিজের বাপের বাড়ি চলে গেল, তখন দাদা একদম মনোমরা হয়ে বসে রইল। কিন্তু তারপর আমি সেই রাতে আমার দাদাকে খুশি করেছিলাম, আর বৌদির অভাবটা আমি পূরণ করেছিলাম। আমি দাদাকে সেই খুশিটা দেওয়ার পুরোপুরি চেষ্টা করেছিলাম, যা ও চাইছিল। কিন্তু আমি জানতাম না যে ওর কাছে ৯ ইঞ্চির একটা ডান্ডা আছে, যার আঘাত আমার সহ্য ক্ষমতার বাইরে। কিভাবে কি হলো, সব কিছু পুরো সত্যি গল্পটা শোনার জন্য তৈরি হয়ে যান। আমার বিয়ের পর এটা প্রথম রাখি ছিল, আর দাদা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আনতে আসার কথা ছিল। আসলে ২ মাস আগে আমার বড় দাদার বিয়ে একই দিনে হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে সবকিছু খুব ভালোভাবেই কাটছিল, আর এখন তো রাখিতে বাপের বাড়ি যাওয়ার সময়ও এসে গিয়েছিল। আমি এত খুশি ছিলাম যে গিয়ে সবার সাথে দেখা করব, সব বান্ধবীদেরকে নিজের বিয়ের পরে সব কথা বলবো। কিন্তু আমি জানতাম না যে আমার বড় দাদা আমাকে কিছুই বলার মতো অবস্থায় রাখবে না। আমার বিয়ে খুব বড় ঘরে হয়েছিল, আর আমি খুব ঠাটবাটে থাকতাম। আমার শ্বশুরমশাই বিয়ের পর থেকেই আমাকে নিজের ছেলেমেয়ের মতো খেয়াল রাখতেন। উনি শুধু টাকা পয়সাতেই বড় নন, মনের দিক থেকেও খুব বড় আর ভালো মানুষ। আমার দাদা মোহিত আমাকে নিতে এসেছিল। আমার শ্বশুরবাড়িতে সবাই ওর খুব ভালোভাবে যত্ন নিয়েছিল। আমার কাছে এত বেশি জিনিসপত্র ছিল যে দাদার গাড়িতে ধরছিল না, তাই আমার স্বামী সব জিনিস অন্য একটা গাড়িতে পাঠিয়ে দিল। আমি তো খুব খুশি ছিলাম, কিন্তু দাদার মুখে কিসের যেন একটা বিষণ্ণতা ছিল। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম যে কি হয়েছে, কিন্তু ও এড়িয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানোর পরেই আমি এত খুশি ছিলাম যে সবাইকে নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকটা ছোট বড় কথা বলতে শুরু করেছিলাম। আমার বৌদির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই আমি বৌদির সাথে অনেক কথা বলেছিলাম। কিন্তু দাদা তবুও মুখ ভার করে বিষণ্ণ হয়ে বসেছিল। শেষে আর না থেকে আমি জিজ্ঞেসই করে ফেললাম, দাদা, কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? আমার আশাটা তোমার ভালো লাগছেনি বুঝি? তখন দাদা বলল, তোর আশাটা ভালো লেগেছে, কিন্তু তোর বৌদি উৎসবের দিনে নিজের বাপের বাড়ি চলে যাবে, সেটা আমার ভালো লাগবে না। বৌদি এই কথা শুনে হাসতে লাগল। তখন আমি বললাম, যেমন আমাকে নিজের ভাইকে রাখি পরাতে হবে বলে আমি বাপের বাড়ি এসেছি, তেমনি তো বৌদিরও নিজের ভাইকে রাখি পরাতে হবে। আর বৌদি চলে গেলে কি হয়েছে, আমি তোমাকে বৌদির অভাব বুঝতে দেব না। আমার এই কথা শুনে দাদাও মুচকি হাসল, কিন্তু ওর হাসিতে যেন অন্য কোনো ইঙ্গিত লুকোনো ছিল। পরের দিন রাখির উৎসব ছিল, যেটাকে শুদ্ধ ভাষায় রক্ষাবন্ধন বলে, কিন্তু রাখিও এর একটা প্রচলিত শব্দ। পরদিন সকালে যখন বৌদির ভাই বৌদিকে নিতে এলো, বৌদি তৈরি হয়ে নিজের ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে গেল। এখন বাড়িতে আমরা ৪ জনই ছিলাম, আমি, দাদা আর মা বাবা। আমাদের বাড়িটা অনেক বড়। আমি আর দাদা দোতলায় ছিলাম, আর মা বাবা নিচে ছিলেন। দাদার শুবার ঘরে বসে আমি দাদার সাথে কথা বলতে লাগলাম, যাতে বৌদির বাপের বাড়ি যাওয়ার দুঃখটা ওর অনুভব না হয়। কথায় কথায় ও আমাকে জিজ্ঞেস করল যে বিয়ের আগে আমার কতজন বয়ফ্রেন্ড ছিল। তো আমি ওকে ৪ জন বলেছিলাম, কিন্তু আমার ছিল ৬ জন। তারপরও জিজ্ঞেস করল যে আমার এখনও ওদের সাথে কথা হয় কি না। আমি বললাম, হ্যাঁ, এখনও দুজনের সাথে যোগাযোগ আছে, আর মাঝে মাঝে দেখাও হয়। তখনও আমাকে বলল, তুই এটা ভুলিস না যে তোর বিয়ে হয়ে গেছে। আমি বললাম, আমার প্রথম থেকেই একাধিক মানুষের সাথে সম্পর্ক রাখার অভ্যাস আছে, তাই আমি আমার স্বামীর থেকে লুকিয়ে ওদের সাথে দেখা করি। তখন দাদা বলল, এখানে তো কেউ নেই, না তোর স্বামী না তোর কোনো বয়ফ্রেন্ড। সত্যি বলতে এখানে তোর সাথে কেউই নেই, শুধু আমি আছি। আমার বউও তো বাপের বাড়ি চলে গেছে, তাই আমার সাথে। বাবা যখন আমাকে নিচে ডাকলো, তখন আমি দাদার দিকে একবার তাকালাম। ওর চোখে এমন একটা কিছু বলার ভঙ্গি ছিল যেন ও আমাকে আটকাতে চাইছে। আমি নিচে চলে গেলাম, আর দেখলাম মা বাবা নাস্তা করছে। মা জিজ্ঞেস করল, তোর কিছু লাগবে? না মা, এমনি দাদার ঘরে ছিলাম, আমি উত্তর দিলাম। কিন্তু আমার মনটা বারবার ওপরে দাদার ঘরের দিকে টানছিল। দাদা যা বলেছিল সেটা আমার মনের ভিতরে একটা অস্থিরতা তৈরি করছিল। একদিকে ওর কথায় উদ্বেগ আর অধিকার ফুটে উঠছিল, অন্যদিকে ওর ওই ধরনের প্রশ্ন করাটা আমার জন্য অস্বস্তিকর ছিল। বৌদি বাপের বাড়ি যাবার পর বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল। মা বাবা নিজেদের কাজে ব্যস্ত ছিল, আর আমি ভাবছিলাম দাদার সাথে আবার কথা বলা উচিত হবে কিনা। ঠিক তখনই দাদা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো, তুই কি নিচে আসতে পারবি, কথা আছে। আমি ভাবলাম হয়তো ও নিজের কথার জন্য ক্ষমা চাইতে চায়। আমি নিচে এসে দেখলাম দাদা লিভিং রুমে একা বসে আছে। কি হয়েছে দাদা, আমি জিজ্ঞেস করলাম। ও একটা গভীর শ্বাস নিয়ে বলল, তুই জানিস আমি ওসব কেন জিজ্ঞেস করেছিলাম? না, কিন্তু তোমার প্রশ্নে আমার একটু অদ্ভুত লেগেছিল। দাদা গম্ভীরভাবে বলল,
দেখ, আমাদের দুজনের মধ্যে ছোটবেলা থেকে একটা বিশেষ সম্পর্ক আছে, কিন্তু তোর তোর বিয়ের পর থেকে আমি এটা ভাবতে শুরু করেছি যে তোর জীবনে কি চলছে। আমার খুশিটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আমি চাই না কোনো ভুলের জন্য তোর জীবনের ক্ষতি হোক। ওর কথায় আমি শান্ত হলাম। আমি বুঝতে পারলাম যে ওর প্রশ্নগুলো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ছিল না, বরং আমার জন্য চিন্তা থেকেই ওগুলো করেছিল। দাদা আর বোনের এই কথাবার্তা কি ওদের সম্পর্ককে আরো মজবুত করে তুলবে? এই গল্পটা কি বোনের আত্মবিশ্লেষণ আর জীবনে ইতিবাচক বদলের কারণ হবে, নাকি এর সাথে একটা নতুন রহস্য আর মোড় যোগ করা হবে? দাদার কথা শুনে আমি একটা গভীর শ্বাস নিলাম আর ওর দিকে তাকালাম। ওর মুখে গাম্ভীর্য আর জিন্দা ফুটে উঠেছিল। আমি হালকা হেসে বললাম, দাদা, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য চিন্তা করছো। এরপর দাদা বলল, তোর আমার থেকে কিছু লুকোনো উচিত হয়নি। যদি কখনো আমার সাহায্যের দরকার হয় বলিস, কিন্তু মনে রাখিস, ভুল করতে করতে মানুষ নিজেকে হারিয়ে খেলে। আর তোর বিয়ে, তোর স্বামীর ব্যাপারে তোর কি ভাবনা? ওর কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ হলাম। আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। আমার কি সত্যি নিজের অভ্যাসগুলো বদলানো উচিত? আমি কি আমার বিয়ে আর সম্পর্কের সাথে অন্যায় করছি? বাড়িতে একটা নীরবতা ছিল। মা বাবা নিজেদের কাজে ব্যস্ত ছিল। দাদা নিজের ল্যাপটপে কাজ করছিল। আমি নিজেকে ব্যস্ত রাখতে চাইছিলাম, কিন্তু দাদার কথাগুলো বারবার আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো। এটা আমার পুরনো এক বয়ফ্রেন্ডের ছিল। সে বলল, তুমি কবে দেখা করছো? অনেক দিন হয়ে গেল। আমি ইতস্তত করে বললাম, এখন বাড়ির পরিবেশটা একটু অন্যরকম, পরে কথা বলবো। ফোনটা রাখার পর আমি ভাবতে লাগলাম, এটা কি ঠিক হচ্ছে? আমার বিবাহিত জীবনে এই বিষয়গুলো কোথাও না কোথাও সমস্যা তৈরি করছিল। দাদার কথাগুলো আমাকে আরো বেশি চিন্তিত করছিল। সন্ধেবেলা দাদা আবার আমাকে থামিয়ে বলল, তুই কি আমার কথাগুলো নিয়ে কিছু ভেবেছিস? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, দাদা, সম্ভবত তুমি ঠিকই বলছো। আমাকে নিজেকে শুধরাতে হবে, কিন্তু এটা এত সহজ না। ও হেসে বলল, কোনো কিছুই সহজ হয় না, কিন্তু যখন নিজের সম্পর্ক বাঁচানোর প্রশ্ন আসে, তখন মানুষ সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে। তুই শুধু সঠিক পথে এগিয়ে যা। এই কথাবার্তার পর আমি ঠিক করলাম যে আমি আমার জীবনে কিছু বদল আনার চেষ্টা করব। আমি ধীরে ধীরে সেই সব অভ্যাস থেকে দূরত্ব তৈরি করতে শুরু করলাম। দাদা আমাকে সঙ্গ দিয়েছিল আর সব সময় সাহস জুগিয়েছিল। বোন কি তার পুরনো সম্পর্কগুলো থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে? এই দাদার এই পথ দেখানো কি তার বিবাহিত জীবনকে বাঁচাবে, নাকি এর সাথে একটা নতুন রহস্য আর মোড় যোগ করা হবে? দাদার কথা শুনে আমি একটা গভীর শ্বাস নিলাম। আমি আমার ফোন থেকে সেই দুজনার নাম্বার ডিলিট করে দিলাম, যাদের সাথে আমি তখনও দেখা করতাম। এটা সহজ ছিল না, কারণ ওই সম্পর্কগুলো কোনো এক সময় আমার জীবনে আনন্দ দিয়েছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম যে ওগুলোর কোনো ভবিষ্যৎ নেই। 3 দিন পর বৌদি বাপের বাড়ি থেকে ফিরে এলো। ওর সাথে ওর ভাই আর তার স্ত্রীও এসেছিল। বাড়িতে আবার আনন্দ ফিরে এলো। বৌদি আমাকে হালকা চালে বলল, বাহ, আমার অনুপস্থিতিতে বাড়িটা ভালোই সামলে নিয়েছিস দেখছি। আমি হেসে উত্তর দিলাম, তোমাকে ছাড়া এখানে সবকিছু খালি খালি লাগছিল। কিন্তু বৌদির আসার আগে সেই কথাবার্তা আমার আর দাদার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করে দিয়েছিল। বৌদির হয়তো কিছুটা আন্দাজ হয়েছিল, কারণ ও আমাকে একান্তে জিজ্ঞেস করল, কি হয়েছে, তোকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। আমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, আরে কিছু না, এমনি একটু ভাবছিলাম। সেই সন্ধে আমার স্বামীর ফোন এলো। ও বলল আমি এই সপ্তাহে কয়েকদিনের জন্য বাড়ি আসছি। ওর কণ্ঠস্বরে আনন্দ ছিল। আমিও খুশি প্রকাশ করলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল। আমি কি ওকে পুরো সত্যিটা বলতে পারবো? আমার এতদিনকার আচরণ কি ওর সাথে অন্যায় ছিল না? রাতে যখন সবাই ঘুমোলো, তখন আমি ছাদে বসে ভাবছিলাম। দাদা সেখানেই এলো। এখন কেমন লাগছে? ও জিজ্ঞেস করলো। একটু হালকা লাগছে, আমি উত্তর দিলাম। ভালো, কিন্তু তোর পুরো সত্যিটা নিজের স্বামীকে বলা উচিত। মিথ্যে কথা সম্পর্ককে দুর্বল করে। আমি ওর কথা থামিয়ে বললাম, কিন্তু দাদা, আমি যদি সত্যিটা বলি, তাহলে কি ও আমাকে ক্ষমা করবে? দাদা গম্ভীরভাবে বলল, ক্ষমা করাটা ওর কাজ, কিন্তু সত্যিটা বলা তোর দায়িত্ব। যদি তোদের সম্পর্ক মজবুত হয়, তাহলে সত্যিটা তাকে আরো গভীর করবে। স্বামীর বাড়ি আসার দিন চলে এলো। আমি ওর জন্য রান্না করতে করতে ভাবছিলাম কথাটা কিভাবে শুরু করব। ও এলো আর বরাবরের মধ্যেই খুব আন্তরিকভাবে দেখা করলো। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু আমার মনের উপর একটা বোঝা ছিল। রাতে যখন আমরা একলা বসেছিলাম, তখন আমি বললাম, আমার তোমাকে কিছু বলার আছে। ও একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার কিছু পুরনো সম্পর্ক ছিল। বিয়ের পরেও আমি তাদের সাথে দেখা করতাম, কিন্তু এখন আমি সেসব শেষ করে দিয়েছি। আমি জানি আমি ভুল করেছি, আর আমি ক্ষমা চাইছি। কিছুক্ষণের জন্য ওর মুখে কোনো কথা ছিল না। তারপর সে একটা গভীর শ্বাস নিয়ে বলল, তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু ভালো করেছ যে তুমি নিজেই এটা শেষ করে দিয়েছ। সম্পর্ক সততার ওপর নির্ভর করে চলে, আর আমি চাই আমরা এরপর থেকে সবকিছু খোলামেলাভাবে একে অপরকে বলবো।
এই কথাবার্তা আমার সম্পর্ককে একটা নতুন শক্তি দিয়েছিল। আমি শিখলাম যে সত্যি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। দাদাও আমাকে শিখিয়েছিল যে সম্পর্কের শিকড় মজবুত করার জন্য ত্যাগ আর সততাই সবচেয়ে জরুরি। এখন আমাদের বাড়িতে সবকিছু আগের চেয়ে অনেক ভালো ছিল। বৌদি, দাদা, মা, বাবা আর আমার স্বামী, আমরা সবাই একটা পরিবারের মতো খুশি ছিলাম। স্বামীর সাথে সত্যিটা বলার পর আমার মন হালকা হয়ে গিয়েছিল। ও আমার ভুলটা বুঝতে পেরেছিল আর আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য সততার কদর করেছিল। কিন্তু কিছুদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা গল্পে নতুন মোড় নিয়ে এলো। একদিন সন্ধেবেলা যখন আমি নিজের ঘরে বসেছিলাম, দাদা আমাকে ডাকলো, নিচে আয়, কিছু জরুরি কথা আছে। ও বলল। নিচে গিয়ে দেখলাম বৌদিও সেখানে আছে। দাদা গম্ভীরভাবে বলল, তোর স্বামীকে সত্যিটা বলাটা ঠিক ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে অন্য কেউ তো সত্যিটা জানে। আমি চমকে উঠলাম। কি মানে? কে? দাদা একটা স্ক্রিনশট দেখালো। এটা একটা অচেনা নম্বর থেকে